আসসালামু আলাইকুম। দ্য স্টোরি গার্ল মার্ডার মিস্ট্রির আজকের পর্বে ব্যাঙ্গালোরের একটা মার্ডার কেস নিয়ে কথা বলবো। বান্ধবীর বিপদে সাহায্য করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। এই মার্ডার কেসের ব্যাপারে শোনার পর যে কেউ কাউকে সাহায্য করার সময় দুইবার ভাবতে বাধ্য হবে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সেই রাতের লোমহর্ষক কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের স্টোরি। প্রীতি কুমারী বিহারি একজন নাগরিক। ২০০০ সালে একটা মধ্যবিত্ত পরিবারে যার জন্ম। মা বাবার ইচ্ছা ছিল কৃতি যেন কেপেবল আর ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হয়। প্রীতিও বাবা মায়ের ইচ্ছাকে নিজের ড্রিম বানিয়ে সেই লক্ষ্যে ছোটবেলা থেকে লেখাপড়া নিয়ে অনেক সচেতন ছিল। গ্রাজুয়েশনের পরে এমবিএ করে। প্রীতি নিজেকে এস্টাবলিশ করে বাবা মাকে সাপোর্ট দিতে চেয়েছিল। সন্তান হিসাবে বাবা মাকে সবাই সাপোর্ট দিতে চায়, প্রীতিও ব্যতিক্রম ছিল না। লেখাপড়া শেষ করার পর ২০২৪ জানুয়ারি থেকে ব্যাঙ্গালোরের একটা কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট হিসেবে কাজ করা শুরু করে প্রীতি। যেহেতু ব্যাঙ্গালোর চাকরি করছিল, তাই বাবা মা থেকে দূরে থাকতো। ব্যাঙ্গালোর কৃতির জন্য সম্পূর্ণ নতুন জায়গা ছিল। যেহেতু কৃতির জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া সব বিহারে ছিল, কৃতি একা থাকতো। মাঝে মাঝে বাবা মায়ের কথা মনে পড়ে খারাপ লাগলেও এটা ভেবে খুশি হতো যে ওর স্বপ্ন একটু একটু করে পূরণ হচ্ছে। মা বাবাও অনেক খুশি ছিল। প্রীতি অফিসের কলিগদের সাথে কাজ করতে করতে বেশ দারুণ একটা সময় পার করতে থাকে। সবাই অনেক হেল্পফুল, সাপোর্টিভ। এতটাই সুসম্পর্ক হয় যে নিয়মিত ফোনে কথা বলা, হ্যাং আউট করা এসব চলতে থাকে। অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছিল প্রীতির। এর মধ্যে একজন প্রীতির খুব বেশি ক্লোজ ফ্রেন্ড ছিল, যার সাথে প্রীতি ভালো লাগা, খারাপ লাগা, আপস অ্যান্ড ডাউনস, মোট কথা লাইফের A to Z শেয়ার করত। যদিও প্রীতির ওই মেয়ে ফ্রেন্ডের নাম পরিচয় জানা যায়নি। প্রীতির ওই ফিমেল কলিগ অর ফ্রেন্ড যেটাই বলেন না কেন, সে মহারাষ্ট্রের একজন নাগরিক ছিল। কাজের সুবাদে সেও প্রীতির মতো ব্যাঙ্গালোর এসেছিল। দুইজনই সম্পূর্ণ নতুনভাবে জীবনকে শুরু করেছিল। ওদের কাজের ক্ষেত্র যেহেতু এক এবং দুজনেই পরিবার থেকে আলাদা থাকতো, তাই একে অন্যের ক্লোজ হয়ে উঠেছিল। ওরা এতটাই ক্লোজ হয়ে যায় যে নিজেদের পার্সোনাল লাইফও শেয়ার করে। আসলে বন্ধুত্ব মানে শুধু লাইফে মজা করা, একসাথে ঘোরাফেরা, শপিং করা না। একে অন্যের বিপদে আপদে পাশে থাকার নামও বন্ধুত্ব। প্রীতির ফ্রেন্ডের জীবনে এমন ব্যাপার ছিল যা প্রায় তাকে কষ্ট দিত, যা কৃতির সাথে শেয়ার করত। কৃতির ওই ফ্রেন্ডের একটা বয়ফ্রেন্ড ছিল, যার নাম অভিষেক ঘোষী। দুজনই ব্যাঙ্গালোরের একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে ভাড়া থাকত। অভিষেক ২৫ বছর বয়সী একটা ছেলে, ব্যাঙ্গালোরের একটি কোম্পানিতে ছোটোখাটো চাকরি করত। সমস্যা শুরু হয় যখন অভিষেকের চাকরি চলে যায়। ওদের মধ্যে বেশ ঝামেলা হতে শুরু করে, যা কৃতি সবই জানত। সম্পর্কটা আগের মতো ছিল না আর। অভিষেক চাকরি চলে যাওয়ার পর বেশ ফ্রাস্ট্রেটেড থাকতো। মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যে কোনো মানুষকে মেন্টালি ব্রেকডাউন করে দেয়। এ কারণে ওদের মধ্যে রেগুলার বেসিসে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। কারণে অকারণে একজন অন্যজনকে ব্লেম দিত। তবুও প্রীতির ফ্রেন্ড বাসা ভাড়া থেকে শুরু করে এমনকি অভিষেকের হাত খরচও দিত। যেহেতু অভিষেকের চাকরি ছিল না, তাই ওর পক্ষে এসব খরচ চালানো অসম্ভব ছিল। এত কিছু করার পরেও অভিষেক ওর সাথে খুব বাজে ব্যবহার করত। ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে প্রীতির ফ্রেন্ড আর নিতে পারছিল না। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। অভিষেকের বাজে ব্যবহারের জন্য প্রীতির ফ্রেন্ড খুবই খারাপ পর্যায়ে চলে যায়, যা তার জব লাইফের উপর ইম্প্যাক্ট ফেলতে থাকে। প্রীতি কিছু না বললেও অনেকদিন থেকে নোটিস করে যে ওর ফ্রেন্ডের কিছু একটা হয়েছে। একদিন এসব নিয়ে জিজ্ঞেস করে যে কিছু হয়েছে কিনা। তখন ওর ফ্রেন্ড সব কিছু খুলে বলে। প্রীতি শিওর হয়ে যায় যে ও যা ডাউট করেছিল সেটাই হয়েছে। যেহেতু অভিষেকের ব্যাপারে কৃতি সব জানতো, তাই ধারণা করেছিল হয়তো রিলেশন নিয়ে ওর ফ্রেন্ড বেশ আপসেট। অভিষেক ওকে মারতো, গালি দিত, বাজে ব্যবহার করত। এসব জানার পর প্রীতির বেশ খারাপ লাগে। প্রীতি তখন ওর ফ্রেন্ডকে এই সিচুয়েশন থেকে ওভারকাম করার সলিউশন দেয়। প্রীতি সাজেস্ট করে যে এই টক্সিক রিলেশন কন্টিনিউ না করতে।
ব্রেকআপ করে ফেলতে বলে। এমনকি ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে কৃতির অ্যাপার্টমেন্টে কৃতির সাথে থাকতে বলে। কৃতি ভাবে যে হয়তো কৃতির সাথে থাকলে ওর ফ্রেন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল মুভ অন করতে পারবে, বেটার ফিল করবে। আর যেহেতু ওর ফ্রেন্ডও ফেড আপ হয়ে গিয়েছিল, এই টক্সিক রিলেশন টেনে নিতে পারছিল না, তাই সেও কোনো কিছু চিন্তা না করেই কৃতির কথা মেনে নেয়। ওরা একসাথে থাকা শুরু করে কৃতির অ্যাপার্টমেন্টে। কৃতিও যেহেতু একা থাকতো, ওরা একজন রুম পার্টনার হলো, যে কিনা ওরই বেস্ট ফ্রেন্ড। দুজনই বেশ খুশি ছিল, কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। অভিষেক রিলেশন কাট অফ তো করেছিল, বাট ওর গার্লফ্রেন্ডের লাইফস্টাইল ওকে রাগিয়ে দেয় অনেক। কৃতির সাথে হেসে খেলে লাইফ পার করতে দেখে অভিষেক ভেতরে ভেতরে রেগে যায়, ওর ক্রোধ বেড়ে যায়। বারবার মনে হতে থাকে যে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওকে ছাড়া ভালো আছে। লাগাতার কল দিত অভিষেক, কিন্তু ওর গার্লফ্রেন্ড কল রিসিভ করতো না, যেটা দেখে সে আরও রেগে যায়। এ কারণে অভিষেককে ওর যন্ত্রণা সহ্য করতে না পেরে কৃতি আর ওর ফ্রেন্ড সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, এমনকি ফোন নাম্বারও ব্লক করে দেয়, যেন ওদেরকে জ্বালাতে না পারে। ওরা শান্তিতে থাকতে চেয়েছিল। যেহেতু অভিষেক শান্তিতে নেই, তাই ওর গার্লফ্রেন্ডের শান্তিও ওর সহ্য হয়নি। প্রীতি আর ওর বান্ধবী ভুলেও ভাবেনি যে অভিষেক এর রিভেঞ্জ নেয়ার জন্য কতটা ভয়ানক হতে পারে, কতটা নিচে নামতে পারে। অভিষেক একদিন প্রীতির অ্যাপার্টমেন্টে যেয়ে প্রীতিকে অনেক হুমকি ধামকি দেয়, কেননা অভিষেক এটা বুঝে গিয়েছিল যে ওর ব্রেকআপের পিছনে কৃতি দায়ী। তো অভিষেক ওইবারের মতো অ্যাপার্টমেন্টের লোকজনের কারণে কোনো মতে ওখান থেকে চলে আসতে বাধ্য হয়। বাট অভিষেক ওয়াজ নট ডান ইয়েট। কৃতি বুঝেছিল যে অভিষেক আবার আসবে ওদের জ্বালাতে, তাই ওর বান্ধবীর সেফটির জন্য ওরা অন্য আরেকটা পিজিতে শিফট হয়ে যায়। ভেবেছিল অভিষেক এই অ্যাড্রেস খুঁজে পাবে না আর ওদেরও জ্বালাতে পারবে না। প্রীতি নিজের কথা না ভেবে ফ্রেন্ডকে হেল্প করতে যেয়ে এ ঝামেলায় পড়ে যায়। তবুও ফ্রেন্ডকে হেল্প করতে দ্বিতীয়বার ভাবিনি। কৃতির এই ফ্রেন্ডলি অ্যাটিটিউডের জন্য এরপর যা হয়েছিল তা কেউ কখনো কল্পনা করেনি। 25 জুলাই 2024, রাত 11:15। শুনশান রাস্তাঘাট। প্রতিদিনের মতোই প্রীতি ওই দিনও অফিস থেকে ফিরে রুমে রিল্যাক্স করছিল। হঠাৎ ওর রুমের দরজায় বিকট শব্দে কেউ নক করে। প্রীতি ওয়াজ কনফিউজ যে এত রাতে ওর রুমে কে এলো, কারই বা এত প্রয়োজন পড়লো এই রাতে। প্রীতি উঠে যখন রুমের দরজা খুলল, তখন দেখে অভিষেক এবং ওর হাতে একটা পলিথিন ব্যাগ। প্রীতি যে অ্যাপার্টমেন্টে থাকতো ওটা ফুললি সিকিউর ছিল, নিচে গার্ড ছিল, এমনকি বায়োমেট্রিক স্ক্যানার ছিল, যেন অপরিচিত কেউ প্রবেশ করতে না পারে। এসব সিকিউরিটি সিস্টেম থাকা সত্ত্বেও অভিষেক ভিতরে যেতে পারে। প্রীতি অভিষেককে দেখে বুঝতে পেরেছিল যে অভিষেক অনেক রেগে আছে এবং সে কৃতির রুমে ঢুকতে গেলে কৃতি ঠেলে অভিষেককে বের করে। অভিষেক ওর হাতের পলিথিনে থাকা ছুরি বের করে কৃতিকে লাগাতার স্ট্যাবড করে। এতটাই স্ট্যাবড করে যে ওর শরীরে আর কোথাও বাকি ছিল না। অভিষেক সেদিন হিংস্র পশু হয়ে যায়, খুনের নেশা মাথায় ঘোরে। প্রীতি নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা চালাতে গেলে অভিষেক ওকে এক হাতে ধরে অন্য হাত দিয়ে লাগাতার স্ট্যাব করে। কৃতির মৃত্যুর আগ পর্যন্ত স্ট্যাব করে যায়। অভিষেক কৃতির মাথা, ঘাড়, গলা, বুক, এমনকি পেটে পর্যন্ত স্ট্যাব করে, একবার না কয়েকবার। অভিষেক পালিয়ে যাওয়ার আগে লাস্ট বারের মতো একবার গলায় স্ট্যাব করে, যে ভুলেও যেন কোনোভাবে কৃতি বেঁচে না যায়। কতটা ঘৃণা, রাগ পুষে থাকলে এমন নৃশংসতা করা যায়। এই অ্যাপার্টমেন্টে 3জন মেয়ে যারা উপরের ফ্লোরে থাকতো, তারা কৃতিকে এই অবস্থায় দেখে অ্যাম্বুলেন্স কল দেয়। বাট ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কৃতি
ওয়াজ নো মোর। যেহেতু পুরো ঘটনাটা সিসিটিভি ক্যামেরাতে ক্যাপচার হয়ে গিয়েছিল, পুলিশ কনফিডেন্ট ছিল যে খুব জলদি অভিষেককে ধরতে পারবে। এখানে একটা ব্যাপার, সেটা হলো ওই অ্যাপার্টমেন্টটা যেহেতু গার্লস হোস্টেল ছিল, অনেক সিকিউর ছিল, তবু কিভাবে এই মার্ডার হলো ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি। গার্ডের বয়ান অনুযায়ী রাতের ওই সময় সে তার পরিবারের সাথে খাবার খাচ্ছিল। ওই সময়ই অভিষেক কোনোভাবে ঢুকে যায়। এটাই ছিল কৃতি কুমারীর মার্ডার কেস। এরকম আরও মার্ডার মিস্ট্রি ক্রাইম শুনতে চাইলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং মি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।